ভারতে কাল শুরু লোকসভা নির্বাচন। 7 দফায় ভোট দেবেন 97 কোটি মানুষ। দেশ জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা, তৃণমূলের ইশতেহারে নেই দুর্নীতি রোধে কোনো প্রতিশ্রুতি। মিত্রদের সায় না পেয়ে একাই যুদ্ধের পথে বেপরোয়া নেতানিয়াহু। হুমকি দিয়ে বললেন ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসরায়েলি। নিষেধাজ্ঞার খেলাতে পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব, ভারতের 18তম লোকসভা নির্বাচন। দেশটির প্রায় 97 কোটি ভোটার 47 দিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ভোটের চূড়ান্ত প্রস্তুতি এর মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 19 তারিখে 102 লোকসভা আসনের ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাহাড় থেকে মরু অঞ্চল, ধুধু বনভূমি, কোথাও তুমুল বৃষ্টি তো কোথাও আবার তুষারপাত, আবার কোথাও সমুদ্র তো কোথাও ঝর্ণাধারা। এমন বৈচিত্র্যময় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই দেশটিতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন 2024। ভারতের নির্বাচন কমিশনের হিসাব বলছে এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা 96 কোটি 88 লাখ। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 47 কোটি 10 লাখ, 49 কোটি 70 লাখ রয়েছেন পুরুষ ভোটার। এবার শতবর্ষী ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। একই সঙ্গে 85 বছরের বেশি ভোটদাতাদের সংখ্যাও প্রায় 82 লক্ষ। 18 থেকে 30 বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা 21 কোটি। সব মিলিয়ে নির্বাচনকে উৎসবে পরিণত করতে প্রস্তুত দেশটির সাধারণ জনগণ। 10,05,000 ভোট কেন্দ্রে 55 লাখ ইভিএমে ভাগ্য নির্ধারণ করবেন ভারতের জনগণ। 19 এপ্রিল 21টি রাজ্যের 102টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোটে প্রার্থীর সংখ্যা ছাড়িয়েছে 2,500-এরও বেশি। দেশ জুড়ে এবার 2,660টি নথিভুক্ত রাজনৈতিক দল লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বহুজন সমাজবাদী পার্টির মতো জাতীয় রাজনৈতিক দল যেমন রয়েছে, তেমনি মমতার দল, তৃণমূল কংগ্রেস, লালু প্রসাদ যাদবের দল, রাষ্ট্রীয় জনতা দলের মতো শক্তিশালী প্রাদেশিক দলও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ, সিআইএসএফ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। শুধু তাই নয়, আকাশপথে এবং ড্রোনের সাহায্যে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কেন্দ্রের শাসক দল বিজেপি, কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাদেশিক তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুত। ইস্যুভিত্তিক প্রচারণায় শেষ পর্যন্ত কারা ভোটারদের মন জয় করতে পারলেন সেটি কিন্তু প্রমাণ হবে আগামী 4 জুন। তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের চূড়ান্ত প্রস্তুতি। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিল সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার দিয়েছে দেশটির প্রাদেশিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। দিদির 10 শপথ শিরোনামে দেয়া এই প্রতিশ্রুতিতে নারী, যুব সমাজ, কৃষক ছাড়াও সব ধর্ম ও বর্ণের অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে। যদিও দুর্নীতির বিরুদ্ধে কি অবস্থান গ্রহণ করবে সেরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি মমতার দল। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। এই নির্বাচনটি শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতের 140 কোটি মানুষের। কেন্দ্রে কে ক্ষমতায় বসবে তা নির্ধারণ করার নির্বাচন। আর সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেলে আগামী 5 বছর গোটা দেশের মানুষের জন্য ঠিক কী করবে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে সেটাই প্রকাশ করল দলটি। দলটির ঘোষিত ইশতেহারে পরিষ্কার করে বলা হয়, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল করা হবে মোদী সরকারের তৈরি করা ধোঁয়াশাযুক্ত সিএ আইন এবং এনআরসিও। শুধু তাই নয়, সাধারণ মানুষের নিরাপত্তা, সব ধর্ম বর্ণের মানুষের সম্প্রীতির পরিবেশ তৈরি ছাড়াও যুব সমাজ, নারী সমাজ এবং কৃষক শ্রেণীর প্রতি বিশেষ দৃষ্টিও দেয়া হবে বিনামূল্যে গ্যাস ও স্বাস্থ্যসেবা, নেওয়া হবে শিক্ষা বিস্তারে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ।
স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। যদিও তৃণমূলের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে তেমন কোনো প্রতিশ্রুতি নেই। বিরোধীদের অভিযোগ, দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেই রয়েছে বড়সড় দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল ঘনিষ্ঠ আমলা দুর্নীতির দায়ে জেল খাটছেন। তাই তৃণমূল দুর্নীতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে না। মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে, আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চীনে থাকে। তবে যে কোনো আইন বাতিল করতে হলে যেতে হবে কেন্দ্রের ক্ষমতায়। মমতার রাজ্যে মাত্র 42 আসন, তাই সব আসনে জয় পেলেও মমতার পক্ষে কেন্দ্রে ক্ষমতায় যাওয়া কতটা সম্ভব সেটা নিয়েও রয়েছে নানা হিসেব নিকেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচনের আরো খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। বর্ণময়, বৈচিত্র্যময় বাংলা ভাষার যে অভিধান রয়েছে, এই দুটো শব্দকে এই নির্বাচনে, চলমান জাতীয় লোকসভা নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষক যারা আন্তর্জাতিক নির্বাচন নিয়ে নাড়াঘাটা করেন, দেশটির মধ্যে যারা রয়েছেন, যারা নির্বাচনের প্রায় এক বছর আগে থেকে তারা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের সমীক্ষা করছেন, তাদের কাছে কিন্তু এই ধরনের নির্বাচনকে বৈচিত্র্যময় এবং বর্ণময় বলেই মনে করছেন। আর সেই বৈচিত্র্যময়, বর্ণময়কে সাক্ষী করে আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব, লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। আপনি জানেন যে বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে, প্রতিকূল আবহাওয়ার কারণে এত বিপুল সংখ্যক মানুষের দেশ, প্রায় 140 কোটি মানুষ, সেখানে 97 কোটি ভোটার, এই এত সংখ্যক ভোটারের কাছ থেকে 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, মোট 36টি প্রশাসনিক এলাকার এই ভোট উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যে কোনো নির্বাচন কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ এবং তাদের কাছে উৎসবও। এবং সেই উৎসব এবং চ্যালেঞ্জ দুটোকেই সামনাসামনি রেখে যদি বলা যায় যে এই নির্বাচনটিকে সুষ্ঠুভাবে বিন্যাস করতে নির্বাচন কমিশন 7 দফায় ভোট গ্রহণের যে সূচি সেটি নির্ধারণ করেছে। সেই 7 দফার ভোটের প্রথম দফা আগামীকাল সকাল থেকে শুরু হবে এবং আপনারা জানেন যে 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে এই 21টি প্রশাসনিক জোনে কিন্তু 102টি আসনে, লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ করা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি জানেন যে ভারতের যে লোকসভা সেটি 553 আসন হলেও নির্বাচন হয়, সরাসরি নির্বাচন হয় 543 আসনে এবং 543 আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, 7 দফার যে ভোট গ্রহণ, তাতে কিন্তু আগামীকাল বেশ কয়েকটি রাজ্যেই 1 দফার নির্বাচন হয়ে যাবে। তার মধ্যে সিকিম, উত্তরাখণ্ড এবং তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্য হয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রশাসিত বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু 1 দফায় নির্বাচন হয়ে যাবে। আগামীকালকে আপনি আগে শুরুতেই বলছিলাম যে 102টি লোকসভা আসনে নির্বাচন, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গেও 3টি আসনে নির্বাচন। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু তৃতীয় বৃহত্তম লোকসভার রাজ্য, এখানে 42টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে রাজ্যটির উত্তরের জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি আসনে আগামীকাল ভোট গ্রহণ করবে। ইতিমধ্যেই ওই এলাকার নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। আপনি জানেন যে প্রাদেশিক রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। আগামীকাল যে 3টি লোকসভা আসনে নির্বাচন হবে, সেই 3টি কিন্তু আসনে কিন্তু বিজেপির দখলে। আপনি জানেন যে গেল সবশেষ 17তম লোকসভা নির্বাচনে এই 3টি আসনে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি 3টি কিন্তু বিজেপির গেরুয়া শিবিরের প্রতিনিধিদের নির্বাচিত করেছিলেন স্থানীয় ভোটাররা। সুতরাং তৃণমূল কংগ্রেসের কাছে একটি বড় চ্যালেঞ্জ যে এই 3টি আসন পুনরুদ্ধার করা এবং বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ এবং তারা আত্মবিশ্বাসী যে এই 3টি আসন কিন্তু তারা ফিরে পাবে এবং একই সঙ্গে তাদের আসন সংখ্যা বাড়বে। আপনারা জানেন যে গতকালকেই নির্বাচনের
নির্বাচনের ইশতেহার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। এই ইশতেহারে যেটি এবার প্রধানভাবে ইস্যু বলা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু এই নির্বাচনের যে প্রধান ইস্যু বা মূল হাতিয়ার রাজনৈতিকভাবে সিএএ বা এনআরসি, সেই সিএএ বা এনআরসি তৃণমূল কংগ্রেস কেন্দ্রে যদি ক্ষমতায় যায় তখন কিন্তু তারা পরিষ্কারভাবে সিএ এবং এনআরসির মতো আইনকে বাতিল করবে। এই যে নির্বাচনী ইশতেহারে, সেটা কিন্তু গতকাল প্রকাশিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বলা হয়। তো সব মিলে আমাদেরও নজর থাকবে আগামীকাল সকাল থেকে যে ভোট যুদ্ধ, ভোট উৎসব শুরু হবে। গোটা ভারতের 140 কোটি মানুষই শুধু নয়, বিশ্বের যারা গণতন্ত্রের চর্চার যারা খোঁজখবর রাখেন, তাদের নজরে কেন্দ্রবিন্দু হবে ভারতের লোকসভা নির্বাচনের গোটা 47 দিন ধরে প্রক্রিয়া। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচন প্রথম দফার ভোট গ্রহণের আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানছিলাম কলকাতা থেকে। মিত্রদের পাশে না পেয়ে একলাই যুদ্ধের পথে হাঁটছেন একরোখা নেতানিয়াহু। ইরানের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেপরোয়া ইসরায়েল। ইরানের বিষয়ে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যদিও মিত্র দেশগুলো পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে। এদিকে তেহরানকে কাবু করতে নিষেধাজ্ঞার খেলাতেই আস্থা রাখছে পশ্চিমা বিশ্ব। ইরান ইস্যুতে যে কোনো পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করতে বুধবার তেল আবিব সফরে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবক। তারা আলাদাভাবে নেতানিয়াহুর সঙ্গে করেন বৈঠক। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সংযত থাকার আহ্বান জানালেও সিদ্ধান্তে অনড় তেল আবিব। ইরানের হামলার জবাব কিভাবে দেয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। আমি মনে করি ইসরায়েলকে রক্ষায় বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে, শুধু কথাই নয় কাজেই সেই প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ইসরায়েল নিজেদের সুরক্ষায় সবকিছু করবে। এদিকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করলেও তেল আবিবকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। তেহরানকে পঙ্গু করতে আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। যদিও গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে ইরান। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত তেহরান। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি আইআরজিসি ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর নতুন নিষেধাজ্ঞা দেবে তারা। একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন, ইরানের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়েছে তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাশিয়ায় ইরানের ড্রোন সহ অন্যান্য অস্ত্র সরবরাহের ওপরও দেয়া হবে নিষেধাজ্ঞা। তেহরানের ওপর কঠোর ও সমন্বিত নিষেধাজ্ঞার ছক কষতে ইতালিতে জড়ো হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর নেতারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেশবিরোধী প্রচারণায় উন্নয়ন সহযোগীদের কাছে বিএনপি পাত্তা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমলেও মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে বৈশ্বিক স্থিতিশীলতা ধরে রাখতে ধনী দেশগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অবকাঠামো সহ সার্বিক দৃশ্যমান উন্নয়ন জোরদারে বিশ্বজুড়েই চলছে নানা কর্মযজ্ঞ। বিপরীতে বাড়ছে অর্থ ব্যবস্থাপনার বৈষম্য, যা ধনী ও গরিবের ব্যবধান বাড়িয়ে তুলছে আকাশসম। বুধবার বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে খ্যাতিমান অর্থনীতিবিদরা বলেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা পাচ্ছে বাংলাদেশ। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আক্ষেপ করে জানান, উন্নত দেশগুলোর হানাহানির শিকার বাংলাদেশ। নতুন করে মূল্যস্ফীতির বাড়ার শঙ্কা তৈরি করছে ইরান সহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা। মূল্যস্ফীতিটাও নেমে আসছে। এর কত রকম ফ্যাক্টর কাজ করছে, কিন্তু আমরা তো হ্যাভ নট গিভেন আপ। অর্থমন্ত্রীর দাবি, কৃষক ও উৎপাদক পর্যায়ে জিনিসপত্রের দাম কমেছে, কিন্তু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে সরকারের ব্যর্থতা স্বীকার করেন তিনি। প্রোডাকশন সাইডে তো আপনার বাম্পার ক্রপ হচ্ছে এবং সেটা মার্কেটেও যাচ্ছে। এখন মার্কেটে কি করছে ওরা,
যারা বিক্রি করে তাদের তো সেখানে তো অনেক কিছু কাজ করার আছে। মন্ত্রী দাবি করেন বিএনপির দেশবিরোধী প্রচারণায় কান দেয় না উন্নয়ন সহযোগীরা। যখন দেখলো যে তারা কিছুই করতে পারছে না, মানুষ তো রেসপন্ড করছে না, জনগণ, তো তখন তারা নানা রকম করে, ভায়োলেন্স করে, এসব করে। এগুলো করে তো কোনো লাভ নাই, কারণ আওয়ামী লীগের যে সাপোর্ট বেস এইটা এত ডিপ সিটেড যে এটা তো এইভাবে হবে না। এর আগে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। করোনা মহামারীর ধকল কাটিয়ে না উঠতেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়তি মূল্যস্ফীতিতে ক্ষতবিক্ষত বাংলাদেশের মতো উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলো। সেক্ষেত্রে আগামীতে কতটা কৌশলী হয়ে অভ্যন্তরীণ উন্নয়ন ধরে রেখে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে পারবে দেশগুলো, সেদিকেই গুরুত্ব দিচ্ছে IMF। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতের বাংলাদেশ দূতাবাস পেল নিজস্ব ভূমি। কুয়েত প্রবাসীদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন বলে জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। 1974 সাল থেকে কুয়েতে কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ দূতাবাস, কিন্তু এতদিন ছিল না তাদের নিজস্ব কোনো জমি। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাস পেল নিজস্ব ভূমি। মিশরেফ অঞ্চলের কূটনৈতিক পাড়ায় 3000 বর্গ মিটারের প্লট পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশেই রাষ্ট্রদূতের বাসভবনের জন্য আরেকটি 1000 বর্গ মিটারের প্লটও বুঝে পায় বাংলাদেশ। নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আরও কিছু প্রসিডিউরাল কাজ আছে, এর মাধ্যমে কুয়েতে অবস্থিত আমাদের সম্মানিত প্রবাসীদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ হবে। এদিকে জমি পেয়ে ভবন নির্মাণের পাশাপাশি অন্যান্য কাজ দ্রুত শেষ করা হবে বলে জানান কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। আগামী মাসেই কুয়েত থেকে বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। তার সময় বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি দক্ষ শ্রমিক নিয়োগ, ই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সেবাও পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত বলকান প্রণালী। সার্বিয়া, বসনিয়া ও ক্রোয়েশিয়া সহ বিভিন্ন অঞ্চলে তুষারপাত হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও তুষারপাতের কারণে গোটা অঞ্চল জুড়ে তাপমাত্রা কমে গেছে। পুরো বরফের আস্তরে ঢেকে গেছে চারদিক। রাস্তাঘাট, গাছপালা সবকিছুই ঢেকে আছে সাদা বরফে। তবে শীতের সময় নয়, এক সপ্তাহ গ্রীষ্মের কাঠফাটা গরমের মাঝে হঠাৎ করে তাপমাত্রার এই পরিবর্তন এসেছে ইউরোপের বলকান প্রণালীতে। আবহাওয়াবিদরা বলছেন ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও তুষারপাতের কারণে গোটা অঞ্চল জুড়ে তাপমাত্রা কমে গেছে। বুধবার বসনিয়া ও সার্বিয়ার পাহাড়ি এলাকা এবং বসনিয়ার রাজধানী সারাজেভো তুষারে ঢাকা ছিল। এর আগে মঙ্গলবার স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়াতেও তুষারপাত হয়। যদিও এর আগে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং এই অঞ্চলের অন্যান্য অংশের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে কাল শুরু লোকসভা নির্বাচন। 7 দফায় ভোট দেবেন 97 কোটি মানুষ। দেশজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা, তৃণমূলের ইশতেহারে নেই দুর্নীতি রোধে কোনো প্রতিশ্রুতি। মিত্রদের সায় না পেয়ে একাই যুদ্ধের পথে বেপরোয়া নেতানিয়াহু। হুমকি দিয়ে বললেন ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসরায়েলি। নিষেধাজ্ঞার খেলাতে পশ্চিমা বিশ্ব। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। মিতু, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।